মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে। দেশকে মুক্ত করার জন্য মিরপুর 10 রাজপথের যোদ্ধা ছিলাম, আমি কলমের যোদ্ধা ছিলাম, আমি আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করেছি, কেউ আসে না। আমি একজন মা, এই মা হিসাবে এই দেশে আমার দায়িত্ব আছে। আমি আমার এখন সংসারের সব দায়িত্ব শেষ করে আমার বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে আমি এখানে শোনার সাথে সাথে চলে আসছি, কারণ একজন সচেতন নাগরিক হিসাবে এই দেশের যুদ্ধ করার দরকার এবং এই দেশের শান্তির জন্য আমি করব। এই দেশের শান্তির জন্য, এই দেশের জন্য আমাকে যদি শহীদ হতে হয় আমি হব। আমি হাদিকে দেখেছি, হাদি শহীদ হয়েছে, হাদি শহীদ হয় নাই, হাদি দুনিয়া আখেরাতে সম্মান পেয়েছে। আমি আমার সম্মানটা চাই দুনিয়া আখেরাতে। এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যেসব ষড়যন্ত্র চলতেছে, এইসব ছলনা ফলনা চলবে না। 4 আগস্ট আমরা হাসিনাকে বাধ্য করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য মিরপুরে আমরা সকলে একত্রিত হয়েছি। আমি এখানে গুলিবিদ্ধ হয়েছি, আমাকে 3টা গুলি করেছে। সুতরাং আমাদের দাবি ছিল শুধু কেবল সরকারের পরিবর্তন না, 71 হয়েছে পাকিস্তানকে বিদায় করার জন্য, আর 24 হয়েছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। সুতরাং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, যতদিন পর্যন্ত দেশের যুবকদের কর্মসংস্থান সহ সবকিছু আমরা বুঝে না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমার বাবা শহীদ কাবিল হোসেন গত 2024-এর 2 আগস্টে আমার বাবা গুলি খেয়ে মারা যায়। বুদ্ধিজীবী রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাবার কবর আছে, 51 নম্বর আমার বাবার কবর। আমরা এখানে দাঁড়াইছি, আমার বাবা শহীদ সহ আরো যে কয়জন শহীদ হয়েছে তাদের হত্যার বিচার চাই এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই। আর যারা আহত আছে তাদের সুচিকিৎসা আমরা দাবি করি। সরকার এখন 2টা শপথ নেওয়ার কথা ছিল, সেই শপথের মধ্যে একটা শপথ নিয়েছে, কিন্তু আরেকটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংস্কার, সংবিধান সংস্কারের জন্য যে সংস্কারের যে শপথটা নেওয়ার কথা ছিল, যেটা ওর বক্তব্যটা শুনেন, ও যে ওইখানে ছিল আগে সেইটা দেখেন। আচ্ছা, এইবার চলেন ওর যে পরে ও কি বলে দেখেন। এই 32 নাম্বার ভাঙা নিয়ে ওর আবার বক্তব্য কেমনে পাল্টায় গেছে শুনেন একটু। ধানমন্ডি 32 ভাঙার যে কার্যক্রম, এটা যে ভুল, এই স্টেটমেন্টটা জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার মুখ থেকে প্রথম আসে। খুব ভালো হবে যে ধানমন্ডি 32 রিস্টোরেশনের কাজ এখনই শুরু করা, এটা নতুন করে আবার পুনর্গঠন করা দরকার, আগের অবয়বে ফিরে এসে দরকার। তারেকের এই যে 32 নাম্বার, এই যে শেখ মুজিব, বিশাল প্রেমের বক্তব্য তার। আমি অবাক হয়ে গেলাম, আরে 32 নাম্বার ভাঙার আগের রাতে আমার কাছ থেকে টাকা নিল, কত $100 কয় যেন পাঠাইলাম। ওই ভাই রাতের বেলা অনেক পোলাপান আছে, প্রায় 150 পোলাপান নিয়ে আসছে, ভাই খাওয়ার তো কিছু নাই, টাকা পাঠালাম, সাথে সাথে বিকাশ করলো তারে টাকা। আচ্ছা, এই টাকা পাঠানোর পরে আপনার সে ওইখানে ভিডিও টিডিও করলো, সে ভিডিও টিডিও আমার পাঠাইছিল কিন্তু, হ্যাঁ, যে বিশাল আকারে আনন্দ ফুর্তি টুর্তি করছে। আরে সেই আমতারেক বলে যে 32 নাম্বার ভাঙার এটার নাকি বিচার চায়, এটা সরকারের সংরক্ষণ করা উচিত, এটার বিরুদ্ধে কারা কারা কাজ করেছে সবার বিচার চায়। ওর বক্তব্যটা শোনেন, ও যে ওইখানে ছিল আগে সেইটা দেখেন। চলছে শয়তানের আতুর ঘর, ধানমন্ডি 32-এর কবর খনন। আজকে শয়তানকে সবাই ঢিল মারতে আসছে। এই ধানমন্ডি 32 বইলা মুজিব বইলা গত 16 বছর আমাদের উপরে নিপীড়ন করেছে। আচ্ছা, এইবার চলেন ওর যে পরে ও কি বলে দেখেন। এই 32 নাম্বার ভাঙা নিয়ে ওর আবার বক্তব্য কেমনে পাল্টায় গেছে শুনেন একটু। ধানমন্ডি 32 ভাঙার যে কার্যক্রম, এটা যে ভুল, এই স্টেটমেন্টটা জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার মুখ থেকে প্রথম আসে। খুব ভালো হবে যে ধানমন্ডি 32 রিস্টোরেশনের কাজ এখনই শুরু করা, এটা নতুন করে আবার পুনর্গঠন করা দরকার, আগের অবয়বে ফিরে এসে দরকার। আমি চলে গেছি কোথায়, ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও 2টা বাড়ি দিয়েছি। এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না, এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতি স্মারক ছিল এবং
এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে, আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। এই একইভাবে শেখ মুজিবের বিরুদ্ধে তার বিশাল জ্বালাময়ী ভাষণ আছে, ওইটা শোনেন আগে। বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা এই পরিবার মানেই ফ্যাসিজম, এই পরিবার মানেই স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে যে স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন, যে কোনো একটা করেন, একটা করেন। ওইটাও বৈধ, মূর্তি ভাঙ্গাও বৈধ, দুটো তো একসঙ্গে বৈধ হতে পারে না। আমি আজকে থেকে এখন থেকে সকল দপ্তর থেকে শেখ মুজিবের সব ছবি ছড়ায় ফেলার জন্য অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। এবং এমন হতে পারে আমরা গিয়ে গিয়ে সব সরাবো, আমরা গিয়ে সরানোর আগে ক্যামেরা লাইভ করে করে আপনাদের ছবিগুলো সরাবো, সরানোর আগে আপনারা প্রস্তুতি নেন। 7 মার্চের আমাদের যে ঘটনা, সেই ঘটনার অবশ্যই মর্যাদা আছে, কিন্তু এই সকল ঘটনা, এই সকল ইতিহাস নষ্ট করার জন্য আমরা দায়ী না, শেখ মুজিব নিজে দায়ী। 32,000 মানুষকে হত্যা এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে তার সব অর্জন বিসর্জন। আপনারা দেখবেন শুধু রাতের টকশোর গেস্ট দেখবেন, 30-35টা 40টা টকশোতে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3জন মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। এই আমরা তোমরা মিলে মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, স্লো করা যায়, ইতিহাসের অন্য ঘটনার সাথে ডাইলিউট করা যায়। তো এই জায়গাতে হচ্ছে বিচারিক প্রশ্নের ব্যাপারে আমরা বারবার গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি, এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, আমরা অনুরোধ করব যেটা আমরা বারবার বলেছি যে একটা কংগ্রেসের মডেলে গণশুনানির আয়োজন করেন। যে অবস্থা, এটা কদিন পরে নাম হইব সুরেরিয়ার ফুট, দেশের কাম শেষ, আর কিছু নাই। 2001 আইছি, আমার পুরা গাড়ি লেগে দিছে, খাইছি না। আর এখন যে অবস্থা, এটা কদিন পরে নাম হইব সুরেরিয়ার ফুট, দেশের কাম শেষ, আর কিছু নাই। কি হইছে কাকা বলেন? দেশের কাম শেষ দেখতাছেন নাকি হইতাছে? যার যার ইয়ার নামছি, বুঝুননি, 2 লাখ 4 লাখ 5 লাখ দিয়ে এয়ারপোর্টের নিজে সার্কি দিয়া এখন সুরের আড্ডা বানাইছে। হ্যাঁ, তো মামলা পোষান লাগবো, বুঝুনি। 5 লাখ টাকা 7 লাখ টাকা দে, যে কাটা দিতেছে এমপি মন্ত্রীর তো দিতেছে হ্যাঁ চাকরি দিয়া আজা এই লুটতরাজ করাইতেছে জনগণ দিয়া সেরা। আমরা এয়ারপোর্টের মধ্যে বাংলাদেশ চলে আমরা দিয়া, হ্যাঁ, গাইন মারতেছে আমরা রে হেরা। সপ্তাহে বাইর করে দিয়া ডুন্দুর করে আবার নতুন করে সেরা, আবার এয়ারপোর্টের লোক ধর সব মিলে বাইর করে কানো ধরে তুইলে এয়ারপোর্ট ঠিক Matay ko pa. الله يهدكم من عندك. আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। এই ভিডিওটা বাংলাদেশে আমাদের দাদাদের খুব কাছের মানুষ যারা আছেন, যারা এটাকে রিফিউট করার চেষ্টা করেন যে যোগ্য মানুষ দ্বারা রাষ্ট্র পরিচালনা না করলে কি হতে পারে, তাদের জন্য। আমার পিছনে যে লিস্ট আছে সেটা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কে কত টাকা লোন নিয়েছেন বা ঋণী আছেন, বা ডেপ্টর যেটা আমরা বলি। পিছনে যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এবং দেখেন তারা ভারতীয় মিডিয়া সারাদিন বাংলাদেশ, পাকিস্তান, কাংলিশ বলে মনে আছে আপনাদেরকে, পাকিস্তানকে নিয়ে পড়ে আছে। টপ লিস্ট, টপ যে কান্ট্রিটা সবচেয়ে বেশি ডেট, মানে বিশ্ব ব্যাংকের কাছে সবচেয়ে বেশি ঋণী এই মুহূর্তে সারা পৃথিবীতে, নামটা কি যেন? আপনি কি পড়তে পারেন? নিশ্চয়ই পড়তে পারেন, এটা তো সবার কাছে জানাশোনা আছে। INDIA কি হলো? শুভেন্দু না, শুভেন্দু না, এটা আসলে ইন্ডিয়া, মানে তার দেশ। সো এই মুহূর্তে এটা
4.3 বিলিয়ন দেখালেও বর্তমান আজকের স্ট্যাটিস্টিক্স হচ্ছে $39 বিলিয়ন। $39 বিলিয়ন হচ্ছে ভারতের ঋণ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। ভারতের অর্থনৈতিক অবস্থা যেটা ফুলিয়ে ফাঁপিয়ে বেশি করে দেখানো হয় বা প্রতিটা স্ট্যাটিস্টিক যে ভুল, সেটা ব্লুমবার্গ কিছুদিন আগে দেখিয়েছে যে প্রত্যেকটা ফিনান্সিয়াল ট্রানজাকশনস বা স্ট্যাটিস্টিক্স তারা যে দেখায় সাধারণত অলমোস্ট all of them are manipulated this way, that way, right? যেটা বাংলাদেশের শেখ হাসিনা করতেন। এই হলো ভারতের প্রকৃত বর্তমান অবস্থা। কিন্তু আমাদের দেশের যে দালালগুলো আছে এদেরকে আপনি জিজ্ঞেস করলে বলবে কি জানেন, ভারতীয় অর্থনীতির ফুলে ফুটে উঠেছে পৃথিবীর অন্যতম আপনার ধনী রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই ঋণের পরিমাপের সাথে বা পরিমাণের সাথে ভারতের চতুর্থ অর্থনীতির দেশ থেকে ষষ্ঠ স্থানে যে অধপতিত হয়েছে কিছুদিন আগে, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটাকে প্রমাণ পাচ্ছেন আপনারা। মনে রাখবেন, পৃথিবীটা এত এআই যুগ, চেষ্টা করলেও তথ্য গোপন রাখতে পারবেন না চিরদিনের জন্য, কিছুদিনের জন্য যেটা পারবেন, যেটা চীন বা রাশিয়া ইন্ডিয়ার মতো দেশ করে থাকে কিছুদিনের জন্য, কিন্তু সব সময় এটা পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। এবং এই হলো ভারতের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা, কি হচ্ছে আসলে ভারতের বর্তমান সিচুয়েশন। এবং এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে আগামীতে, কেননা ভারতের বিভিন্ন দেশে ভারতীয়দের যে আধিপত্য যেটা ছিল, ইমিগ্রেন্ট হয়ে আসা বা ইমিগ্রেশনের ব্যাপারে, সব দেশ মোটামুটি এক ধরনের অ্যালার্জিতে ভুগতেছে ভারতীয়দেরকে নিয়ে নানান কারণে। পার্টিকুলারলি আমেরিকাতে যে ধরনের হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রামের বা H1B প্রোগ্রামে ভারতীয়দেরকে যে নিয়োগ, সেটা কি পরিমাণ বাধাগ্রস্ত হচ্ছে কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পাবেন। এবং সবচেয়ে আরও খারাপ খবর হলো, গতকালকে ক্যালিফোর্নিয়াতে 24 জন ভারতীয় স্ক্যামার যারা H1B প্রোগ্রামের সাথে সরাসরি যুক্ত ফ্রডে, তাদেরকে পাকড়াও করেছে, অ্যারেস্ট করেছে ক্যালিফোর্নিয়া আপনার অ্যাটর্নি জেনারেল অফিস। শুধু গ্লিম্পস দিলাম, অনেক খবর আছে এই বিষয়গুলোতে দেখার জন্য। বাংলাদেশের ভারতীয় দাদাদের উত্তরসূরি যারা আছেন তাদের জন্য এই সংবাদটা দিয়ে গেলাম। আত্মতৃপ্তিতে এখন ভুগতে থাকেন। আসসালামু আলাইকুম। ইতিহাসের সেরা বাটপা রাজাকার খুনি মুজিব যদি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দিত, তাহলে 8ই মার্চ থেকে বাংলাদেশে যুদ্ধ শুরু হইতো। এবং সেই সময়তে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর অফিসার বা সেনাবাহিনীর কর্মকর্তা ছিল বাংলাদেশে 7 থেকে 8,000 সর্বোচ্চ আর কি। কিন্তু শেখ মুজিব ঘোষণা না দিয়া 8ই মার্চ থেকে 7ই মার্চের ঘোষণা দিয়েছে বাহানা করে আর কি, নাটক করছে ক্ষমতা দেওয়ার জন্য। 8ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত আইয়ুব ইয়াহিয়া ভুট্টোর সাথে 17 বার মিটিং করছে হোটেল পূর্বালিতে। এবং ওই ফাঁকে 1,14,000 সর্বোচ্চ সর্বনিম্ন 98,000 সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে ঢুকাই গেছে এবং 25শে মার্চের গণহত্যার নীল নকশা করছে। এরপর 25শে মার্চে পাকিস্তান চলে গেছে। এখন প্রশ্ন হইল, যদি শেখ মুজিব যদি আসলে স্বাধীনতা চাইতো, তাহলে 8ই মার্চ থেকে বাংলাদেশের যুদ্ধ হওয়ার কথা। এবং সেই সময় পাকিস্তানের সেনাবাহিনী যদি বাংলাদেশের সংখ্যা কম ছিল, তাহলে আমাদের বাংলাদেশের মানুষের এত রক্তপাত হইতো না, এতদিন যুদ্ধ করতে হইতো না। কিন্তু শেখ মুজিব নিজের ক্ষমতার জন্য 25শে মার্চের নীল নকশা পায়তারা কইরা সে 98 থেকে 1,14,000 আর্মি এই দেশে ঢুকাই গেছে। তাহলে সে অবশ্যই তার ক্ষমতার জন্য দেশের মানুষকে হত্যা করার জন্য সে 25শে মার্চের যে আমরা যেটা কালোরাত বলি, সেই নীল নকশা সে তৈরি করছে। এই জন্য রাজাকার শেখ মুজিবকে তার মরণোত্তর ফাঁসির দাবি করছি বর্তমান সরকারের কাছে। এবং মুজিব পরিবারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, কারণ 25শে মার্চের গণহত্যা শেখ মুজিব যে নীল নকশা করে গেছে নিজের ক্ষমতার জন্য, এবং এই যে এতগুলি সৈন্য যদি বাংলাদেশে না ঢুকতো, অর্থাৎ পূর্ব পাকিস্তানে না ঢুকতো, তাহলে আমাদের এতগুলি রক্ত, এতগুলি প্রাণ হতাহত হইতো না। এবং এই মুজিব বাংলাদেশের প্রথম গণতন্ত্র হত্যাকারী। ও 72 সালের 10 জানুয়ারি ফিরে আইসা 75-এর মৃত্যুর আগ পর্যন্ত 2বার প্রধানমন্ত্রী হয়েছে, 2বার রাষ্ট্রপতি হয়েছে। অর্থাৎ 4বার সে নিজের ক্ষমতা সে চেঞ্জ করছে শুধুমাত্র লুটপাট করার কারণে।
পাকিস্তানের 23 বছর বাংলাদেশে যেই শাসন করছে, সেই শাসন সময়ে 23 বছরে যেই পরিমাণ সম্পদ বাংলাদেশে লুটপাট হয় নাই, রাজাকার খুনি মুজিবের মাত্র 2 বছরের শাসন আমলে তার চেয়ে 3 গুণ বেশি লুটপাট হয়েছে এবং দুর্ভিক্ষে 8 লক্ষ মানুষ মারা গেছে। অথচ পাকিস্তানের শাসন আমলে দুর্ভিক্ষে এত মানুষ মারা যায় নাই। আর যেই সমস্ত আওয়ামী লীগের যারও সন্তানেরা মানে BAL বাল অর্থ হচ্ছে বাপের কাছ থেকে আম্মাকে নিয়ে লাঙ্গের কাছে দিয়ে আসা, ঠিক আছে, তাদের বলতে চাই, তোরা যে আমাদেরকে পাকিস্তানি বলস, মুক্তিযুদ্ধের সময় তোর বাপ রাজাকার খুনি মুজিব পাকিস্তানের আরাম আয়াস করতে নিরাপদ থাকতে পালাই গেছিল। এটি সঠিক ইতিহাস, ভালো মতন ইতিহাস পড়বি। তোর বাপ মুক্তিযুদ্ধের 9 মাস করেছিল আগে জানবি। তোদের যে মা শেখ হাসিনা, ঠিক আছে, ও তখন 2 ঠ্যাং চাকাই দিয়া, হ্যাঁ, সজীব জয়ের কিভাবে জন্ম দিচ্ছে পাকিস্তান আর্মির ক্যাম্পে বৈশা, হ্যাঁ, পাকিস্তান আর্মির হেফাজত থাকা আগে সেটা জানবি, ঠিক আছে। রাজাকার খুনি মুজিবের পুরো ফ্যামিলি মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তান আর্মির ভাতা খাইলো কিভাবে, পাকিস্তান সরকারের ভাতা খাইলো কিভাবে। ভাই, আপনারা যারা সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, মানে জন্মের যাদের সমস্যা নাই, মানে জারজ না, এর একবার বুক হাতে চিন্তা করেন তো, পৃথিবীর কোনো দেশের সরকার কোনো অপরাধীকে বা কোনো ক্রাইমারকে জেলখানা রাখলে তার পরিবারকে কি ভাতা দেয়? তাহলে মুজিব যদি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা চায়, তাহলে মুজিবকে পাকিস্তানের ভাতা দেবে কেন? ও তো সেই সময় পাকিস্তানের হিসাবে রাষ্ট্রদ্রোহী, আর পুরো পরিবার জেলখানা থাকার কথা। কিন্তু মুজিবের মাইয়া শেখ হাসিনা, হ্যাঁ, পাকিস্তান আর্মি হেফাজতে সন্তান প্রসব করলো কিভাবে? এবং মুক্তিযুদ্ধের 9 মাস সে সময় যে সজীব জন্ম হয়েছে, এটা তো শেখ হাসিনা নিজের মুখের কথা, তাই না? তো শেখ হাসিনা আগাম করলো কিভাবে? সময় বললো কি, যেখানে মানুষ না খেয়ে মারা যায়, যেখানে মানুষ ঘর থাকতে পারে না, যেখানে মানুষ দিশেহারা রক্ত দিচ্ছে, সেখানে মুজিব পরিবার ভাতা খেলো কিভাবে? ভাতা পাইলো কোথায়? মুজিবের সংসার চললো কিভাবে? হ্যাঁ, এই সমস্ত ভুয়ো ইতিহাস বাংলাদেশের মানুষকে আর খাওয়ানো যাবে না। অতএব রাজাকার খুনি মুজিবের মরণোত্তর ফাঁসি চাই। পাশাপাশি এই যে মুক্তিযুদ্ধের নামে 25 মাসের গণহত্যাদের নীল নকশা করে 98 সেনাবাহিনী দেশে ঢুকে গেছিল, 98 থেকে 1,14,000, ঠিক আছে, সেই গণহত্যার দায়ভার খুনি মুজিব এবং মুজিব পরিবারকে নিতে হবে। এই জন্য বাংলাদেশ থেকে এদের সকল নাগরিকত্ব বাতিল করতে হবে। শেখ মুজিবের নাম যে নিবে রাজাকার খুনি মুজিবের ওরফে দেবদাস চক্রবর্তী, হ্যাঁ, গৌরীবালা এবং অরণ্য কুমার চক্রবর্তীর পাপের ফসল, অর্থাৎ কুত্তার আংকলার মতো যে বাজ্যে গেছিল, ঠিক আছে। চন্দ্রদাসের নাতির নাম যে নিব, আরে ভারতে পাঠা দিতে হবে। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, ওকে। আওয়ামী লীগের আবালরা, হ্যাঁ, আমি যখন তোকে তোর ক্ষমতায়, তখন থেকে তোর মায়ের আমি ওয়াশ করতাম, ঠিক আছে। আমার বাল শিখতে পারস নাই, বেশি বড় করিস না। ইনবক্সে আবি, আগেও বলছি আবারও বলতেছে, ঠিক আছে, লাইন ধরে আসবি, রাকাতাকি করবি না, হ্যাঁ। কার কি দরকার, পেশাব খাবি না, হাগু খাবি, হা করবি আর বলবি খাওয়ামো, কিন্তু ধাক্কা দিয়ে করে একজন আরেকজনের ফালা দিস না, কি আগে কে পরে আবি, ঠিক আছে, ওকে। হ্যাঁ, বাপের বাপ আছে, তার নাম ঠাকুর বাবা, ঠিক আছে। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব।